এসসি ব্যাচ 2025 সকলকে আজকের ব্যাংকিং সৃজনশীল ক্লাসে স্বাগত। ঠিক আছে, আজকে আমরা সবকিছু করিয়ে ফেলছি, শুধু বাকি আছে সিকিউ ক্লাসটা। আমরা বিমার সিকিউ করিয়েছি, কিন্তু ব্যাংকিং এর সিকিউ অংশটা বাকি রয়েছে। এখন সেটা করিয়ে দিব ইনশাল্লাহ, তাহলে আমাদের সকল কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে এইখান থেকে সবাই একটু আসুক। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনারা সবাই জানেন যে এই অংশ থেকে এই যে ক অংশ 60টি সিকিউ থাকে। হ্যাঁ, 60টি সিকিউ থাকবে, 5টি দেওয়া বাধ্যতামূলক। এজন্য এই অংশগুলো একটু ভালো করে করবেন। বিশেষ করে এটা খুব সহজ, এটাও সহজ, এটাও সহজ, এগুলো সহজ সৃজনশীল। এটা একটু সহজ আসে একটা, কঠিন আসে একটা। সাধারণত এখান থেকে তো দুইটা আসবে নিশ্চিত। আর মাঝে মধ্যে এ অধ্যায় থেকে দুইটা আসে, মাঝে মধ্যে এ অধ্যায় থেকে দুইটা আসে, মাঝে মধ্যে এ অধ্যায় থেকে দুইটা আসে, মাঝে মধ্যে এ অধ্যায় থেকে দুইটা আসে। ওকে ওকে, তাহলে সবার সাথে ওয়ালাইকুম আসসালাম। এমসিকিউ পিডিএফ এ কোনো সলভ নেই, কারণ দেখছেনই তো আমি দ্রুত করাইছি, কোনো মতে কোন দ্রুত করাইছি। ওকে, চেষ্টা করবেন। আমি আপনারা ক্লাসটা করতে বলে তো নিজেই পিডিএফ সমাধান করতে পারবেন, তাই না? একটা একটা করে বুঝাচ্ছি, আর সময় নষ্ট করব না। সিকিউ কিভাবে লিখবেন এই সম্পর্কে আমি সন্ধ্যার সময় একটা বিস্তারিত বলবো আপনাদের, সন্ধ্যার সময়। হ্যাঁ, সিকিউ কিভাবে করবেন, কেমনে করা উচিত, কি করলে ভালো হবে, এই সম্পর্কে বিস্তারিত। এখন যেটা করাচ্ছি এখানে একটু ফোকাস করি সবাই। হ্যাঁ, ওকে, সৃজনশীলগুলো দেখেন, তারপরে কোনটা পারবেন না পারবেন দেখা যাবে। মিস্টার খোরশেদ প্রতি মাসে তার ব্যাংক হিসাবে কিছু টাকা জমা রাখেন। ওকে, প্রয়োজনে সেখান থেকে উত্তোলন করেও থাকেন। আচ্ছা, ব্যাংক তাকে অল্প পরিমাণ মুনাফা দিয়ে থাকে, স্বল্প হারে সুদ পায়। তিনি বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন লটারির 25 লক্ষ টাকা পুরস্কার পেলেন, লটারির পুরস্কার। এখন তিনি এই টাকাগুলো দিয়ে অধিক পরিমাণ মুনাফার হিসাব খুলতে চান। তার মানে আমরা জানি চলতি হিসাব হচ্ছে ব্যবসায়ীদের জন্য উপযোগী, আর সঞ্চয় হিসাব যেখানে স্বল্প হারে সুদ পাওয়া যায়, যেখানে আমাদের সুদ পাওয়া যায় কি স্বল্প হারে, স্বল্প সুদ, এবং যতবার খুশি টাকা জমা দেন, তবে উত্তোলন করে সাধারণত কিছু নিয়ম নীতি থাকে উত্তোলনের ক্ষেত্রে। এমন হিসাব হচ্ছে সঞ্চয় হিসাব। আর যেখানে বড় অঙ্কের টাকা জমা রাখা হয়, প্লাস যেখানে অধিক সুদ পাওয়া যায়, এমন হিসাবগুলো হচ্ছে স্থায়ী হিসাব। তাহলে এটা বলতে পারবেন প্রথম যে হিসাবটা তিনি খুলছেন এটা হচ্ছে সঞ্চয়ী, বুঝাই তো চাচ্ছে তাই না? আচ্ছা, পরবর্তীতে 25 লাখ টাকা পুরস্কার পেলেন, এসব লটারির মাধ্যমে পুরস্কার, এগুলো সব হচ্ছে স্থায়ী হিসাবে ফেলে রাখতে হয় টাকা। ওকে, কার কার হয়েছে একটু জানান, কার কার সাথে মিলছে?
ক্লিয়ার? আর শুনেন, ফিনান্স যেমন তেমন হয়েছে, ব্যাংকিং প্রশ্ন সহজ হয়, এটা জেনে রাখেন। আমি একদম প্রথমে বলছিলাম পরীক্ষার আগে বাংলা ফার্স্ট পেপার কঠিন হয়, ইংলিশ দুটার মধ্যে একটা কঠিন হয়, আইসিটি প্রশ্ন কঠিন হয়, ফিনান্স ফার্স্ট পেপার প্রশ্ন কঠিন হয়, এগুলো তো আমি আগেই বলছি। তা আপনি যদি সতর্ক না থাকেন দোষ আপনার। বাংলা সেকেন্ড পেপার সহজ হয়েছে, ব্যাংকিংও সহজ হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, নমুনা স্বাক্ষর কার্ড কি? যে কার্ডে নমুনা স্বাক্ষর করা হয় স্বাক্ষরের, ব্যাংক কেন হিসাবে গোপনীয়তা রক্ষা করে, কাউকে জানাবে না, কেন আদালতের নির্দেশ বা ব্যক্তি ছাড়া কাউকে জানায় না। কোর্সের কোশ্চেন হচ্ছে প্রথমে সঞ্চয় হিসাব, আর লটারি টাকা হচ্ছে স্থায়ী হিসাব। এবার এটা দেখেন, কয়েক বছর আগেও ঢাকায় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রাপকের হাতে টাকা পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগতো। বর্তমানে ঢাকায় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রাপক কয়েক মিনিটের মধ্যে হাতে টাকা পেয়ে যায়, কোনো চেকেরও প্রয়োজন হয় না। আচ্ছা, প্রশ্ন দেখেন, এখানে প্রশ্ন দেখেন, উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং এর কথা বলা হয়েছে বলতে পারবেন? যে টাকা ঢাকা থেকে পাঠাবে, কয়েক মিনিটের মধ্যে সেখানে পেয়ে যাবে, দেখে এটা আপনারা বলেন। একালের ব্যাংক ব্যবস্থা সেকালের ব্যাংক ব্যবস্থার চেয়ে উন্নত। ওকে, একটু দেখি আপনারাই বলেন, কারণ এটা তো বানায় লিখবেন যে বর্তমানে হচ্ছে আধুনিক ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং এর সাহায্যে বর্তমানে আমাদের দেখা যায় সার্বক্ষণিক সেবা পাওয়া যায়, অতি দ্রুত, নির্ভুল, বিস্তৃত, সার্বক্ষণিক সেবা পাওয়া সম্ভব হয়েছে ইলেকট্রনিক ব্যাংকিং এর কারণে। এগুলো লিখতে হবে, অতি দ্রুত, নির্ভুল, বিস্তৃত, সার্বক্ষণিক, সহজে লেনদেন পাওয়া যায়। ওকে, আর এই যে ব্যাংকটা হচ্ছে, এটা কোন ধরনের ব্যাংক? নিঃসন্দেহে এটা না না, এটা তো ইন্টারনেট ব্যাংকিং না। মানে এই যে দেখেন প্রশ্নটা তো আপনারা বলতে ভুল করতেছেন। আবার একটু প্রশ্নটা দেখেন, ছোট ছোট মিস্টেক গুলো করবেন না, একটু শিওর হয়ে নিবেন। যদি কোনো প্রশ্নে ডাউট থাকে একটু শিওর হয়ে নিবেন। আবার প্রশ্নটা পড়েন, এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রাপকের হাতে পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগতো, বর্তমানে ঢাকায় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রাপক কয়েক মিনিটের মধ্যে টাকাটা পেয়ে যায়। এখানেও আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলা আছে। দেখি কার উত্তর কি হয়। নেট সমস্যা হইতেছে একটু। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই যে বর্তমানে আমাদের ইলেকট্রনিক ব্যাংকিং এর কথা এটা মূলত আমরা দিব, যে এই যে টাকা পাঠাচ্ছে অল্প দিনের মধ্যে পেয়ে যাচ্ছে, শুধু মোবাইল ব্যাংকিং না, এটা হচ্ছে পুরোটাই একটা আমাদের ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা। ইলেকট্রনিক, তার মধ্যে আপনি দিবেন অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং দিলেও হবে, শাখা ব্যাংকিং, বিভিন্ন শাখা, তবে অনলাইন ব্যাংকিংটা ইলেকট্রনিক ব্যাংকিংটা দিলেই উত্তর হয়ে যাচ্ছে সরাসরি এখানে। ওকে, মোবাইল ব্যাংকিং কি? মোবাইলের সাহায্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার বিষয়টা, যেমন বিকাশ, নগদ, রকেট। উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং এর কথা বলা হয়েছে? ইলেকট্রনিক ব্যাংকিং এর কথা বলা হয়েছে। ইলেকট্রনিক ব্যাংকিং এর মধ্যে অনলাইন ব্যাংকিং, শাখা ব্যাংকিং, এরকম। একালের ব্যাংক, তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে অতি দ্রুত, নির্ভুল, বিস্তৃত সেবা দিতে সক্ষম, এই সম্পর্কে লিখবেন। আগের ব্যাংক ছিল কি? আগের ব্যাংক ছিল মন্থর, কাগজ কর্ম, কাগজ নির্ভর। এখন তো কম্পিউটারাইজ পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, খরচ কম হয়, সময় বাঁচে। এবার আসেন এটাই, এটা দেখে কে বলতে পারেন? আকবর তার দেনাদারের কাছ থেকে 5 লক্ষ টাকার একটি চেক গ্রহণ করলেন। চেকটির বাম কোণে দুইটি সমান্তরাল রেখার মাঝখানে সোনালী ব্যাংক লিমিটেড, মানে এই যে দুটা বাম কোণে আসলে লেখা আছে কি? সোনালী ব্যাংক, একটা ব্যাংকের নাম উল্লেখ আছে। ওকে, কথাটি লেখা ছিল, আকমল সাহেব চেকটি তার শ্রেণী ব্যাংক শাখায় উপস্থাপন করলে ব্যাংক ব্যবস্থাপক তাকে চেকটি সোনালী ব্যাংক শাখায় উপস্থাপনের পরামর্শ দিলেন। বলতে পারবেন এটা কোন ধরনের চেক? দেখি কে বলতে পারেন এটা, এটা কোন ধরনের চেক হবে? ওকে,
ইয়েস, বিশেষভাবে দাগ কাটা, রাইট। কারণ এই দাগ কাটার মাঝখানে ব্যাংকের নাম উল্লেখ আছে, দাগ কাটার মাঝখানে কি আছে, ব্যাংকের নাম উল্লেখ আছে, এটাকে বলা হয় বিশেষভাবে দাগ কাটা। যাক, অনেকেই পারছেন, বিশেষ দাগ কাটা চেক। আচ্ছা, প্রশ্ন দেখি আমরা। চেকের আদেশটা কে? আমানতকারী। আর আদিষ্ট কে? আদিষ্ট হচ্ছে ব্যাংক। ব্যাংক। চেকের অনুমোদন ধারণটি ব্যাখ্যা করো। চেকের পিছনে স্বাক্ষর করে দিলেই অনুমোদন। চেকের পিছনে স্বাক্ষর করে দেওয়া। উদ্দীপকের চেকটি কোন ধরনের চেক? বিশেষভাবে দাগ কাটা। বিশেষভাবে দাগ কাটা। সৃজনশীল ধরতে হবে, আপনাকে জানতে হবে সৃজনশীল কিভাবে হয়। মিস্টার আকমল চেকটি অগ্রণী ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক ব্যবস্থাপক তাকে চেকটি সোনালী ব্যাংকে পরামর্শ দিলেন কেন? কারণ বিশেষভাবে দাগ কাটায় ওই শাখায়, নির্দিষ্ট শাখায় যেতে হবে, অন্য শাখায় দিবে না। ওই নির্দিষ্ট শাখা ব্যতীত অন্য কোনো শাখায় টাকা দিবে না। আবারও বলছি, আপনাকে আমি একটা দাগ কাটা চেক দিলাম নর্মাল, তাহলে আপনি যে কোনো শাখা থেকে টাকা উত্তোলন, টাকা মানে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু যদি আমি আপনাকে বিশেষভাবে দাগ কাটা দেই, তাহলে যদি দেখা যায় মিরপুর শাখা, ওই মিরপুর শাখা থেকেই টাকাটা আপনাকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, অন্য শাখায় দিবে না। বুঝতে পেরেছেন? এই জন্য তাকে বলছে ওই শাখায় যাইতে। এটা আছেন। জনাব শারমিন তার দেনাদার শিরিনের কাছ থেকে 5 লাখ টাকার একটি চেক পান। টাকা উত্তোলনের জন্য তিনি ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা চেকের অর্থ নগদে পরিশোধ না করে চেকটি শারমিনের যে কোনো ব্যাংক হিসাবে জমা করার জন্য বলেন। জনাব শারমিন তাৎক্ষণিক টাকার প্রয়োজনের কথা জানালে ব্যাংক কর্মকর্তা তাকে চেকের ধরন পরিবর্তনের পরামর্শ দেন। না না, এই চেক দিয়ে হবে না, চেকটা পরিবর্তন করেন। তাহলে আমাকে বলেন, প্রথমে কোন চেক ছিল আর পরবর্তীতে কোন চেকের কথা বলছেন, এটা বলেন দেখি। বুঝে বলবেন, এটা বুঝে বলবেন, উল্টাপাল্টা বলবেন না। দেখি কে সাথে 7 পায়। ভুল উত্তর দিলে কিন্তু এখানে 0, যত বড় লেখেন না কেন নাম্বার দিবে না, ঠিক আছে? ভুল উত্তর দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, কেউ যদি এটার উত্তর দেয় নর্মাল দাগ কাটা, তাও নাম্বার দিবে। কেউ যদি বলেন সাধারণভাবে দাগ কাটা, তাও সমস্যা নেই, কারণ এটা সাধারণভাবে দাগ কাটা। সাধারণভাবে দাগ কাটা বলেন কেন স্যার? কারণ যে কোনো ব্যাংক হিসেবে, অনেক শাখা, শারমিনের যে কোনো ব্যাংক হিসেবে জমা করার জন্য বলেন। আচ্ছা, অন্যদিকে জনাব শারমিন তাৎক্ষণিক টাকার প্রয়োজনের কথা জানালে ব্যাংক কর্মকর্তা তাকে চেকের ধরন, যে না দাগ কাটা চেকে তো নগদ টাকা দিবে না, চেকের ধরন পরিবর্তন করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে সেটা এইভাবে দাগ কাটা কি করতে হবে, বাতিল করা লাগবে। ওকে, তখন কি করতে হবে, যে দাগ কাটা চেকে তো টাকা উত্তোলন করার সুযোগ নাই, তখন আপনাকে যেটা দাগ কাটা চেকটা সরাইয়া আমাদের এটাকে করতে পারি আমরা বাহক চেকেও রূপান্তর করতে পারে বা হুকুম চেকেও রূপান্তর করতে পারবে, কোনো সমস্যা নাই, করে তারপর টাকাটা দিতে পারবে। চেকের ধরন পরিবর্তন, কারণ যদি জনাব শারমিন তার দেনাদার শিরিনের কাছ থেকে টাকাটা পাইছে, শিরিন যদি দাগ কাটা চেক দিয়ে দেয়, হুকুম চেক দিয়ে দেয় যে শারমিনকে টাকাটা দেওয়ান, ওকে শারমিনকে দিবে। আর যদি বাহক চেক দিয়ে দেয়, একটু ঝুঁকিপূর্ণ থাকে, তাও কিন্তু নগদ টাকাটা সে নিতে পারবে। তার মানে এই দাগ কাটাটা বাতিল করতে হবে, দাগ কাটাটা বাতিল করতে হবে। ইয়েস, হ্যাঁ, কারণ বাহক চেকে বা হুকুম চেকে করলে শারমিন শুধুই পাবে, আর বাহক চেক দিলে নগদ টাকা তো যে কাউকে দিবে। তার মানে দাগ কাটাটাকে সরাইতে হবে, তাইলেই হবে। ওকে, হুকুম চেক বাহক চেক অধিকতর নিরাপত্তর কেন? কারণ যে হুকুমে যদি শারমিনকে হুকুম করে দেয়, শারমিন ছাড়া অন্য কেউ পারবে না, এই জন্য। বাসি চেক কি 6 মাস পার হয়ে গেলে। এটা দেখেন, এটা যদি না পারেন খবর আছে। এবার মিস্টার সাকিব একজন ব্যবসায়ী,
মার্চেন্ট ব্যাংক কর্তৃপক্ষ লেনদেনের সুবিধার্থে তাকে একটি প্লাস্টিক কার্ড ইস্যু করে যা ব্যবহার করে নগদ টাকা উত্তোলন ছাড়াও কেনাকাটা করতে পারেন, নগদ টাকা উত্তোলন কেনাকাটা। কিন্তু তিনি ব্যবসায়িক প্রয়োজনে জমার অধিক টাকার লেনদেন করতে ব্যর্থ হন। ব্যাংকে অভিযোগ করলে ব্যাংক তাকে নতুন আরেকটি কার্ড ইস্যু করে যা তিনি সকল কাজে ব্যবহার করতে থাকেন। মানে হচ্ছে অর্থ, নগদ টাকা উত্তোলন, কেনাকাটা এবং ঋণ সুবিধাও পাচ্ছেন। তাহলে প্রথমে কোন কার্ড ছিল, পরে কোন কার্ড, এটা না পড়লে তো পরীক্ষায় দেওয়া দরকার নেই আপনাদের। কারণ প্রথমটা যেহেতু ব্যর্থ হয়েছেন, জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারেন নাই, তাহলে ডেবিট কার্ড। আর পরেরটা হচ্ছে যেহেতু ঋণ সুবিধা আছে, ক্রেডিট কার্ড। বুঝতে পারছেন? ওকে, আর কোনো সমস্যা কারো? হ্যাঁ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। কোনটা সাধারণভাবে টাকাটা, কোনো বিশেষভাবে টাকাটা অনেকে বুঝতেছেন না, না? ওকে, এই যে দেখেন, এই যে একটা চেক, এটা আমি সবকিছু দিয়ে দিলাম, নর্মাল সব লিখলাম, তারিখ তারিখ সবকিছু লিখলাম, সব ওকে। জাস্ট শুধু এইখানে আমি লিখে দিলাম প্রাপক। ওকে, এটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা, সাধারণ। কিন্তু যদি আমি এখানে প্রাপক না লিখে, এখানে যদি আমি প্রাপক না লিখে এখানে যদি আমি লিখি একটা ব্যাংকের শাখার নাম, যেমন হচ্ছে রূপালী ব্যাংক অগ্রণী মিরপুর শাখা, রূপালী ব্যাংক মিরপুর শাখা। ওকে, রূপালী ব্যাংক, তখন ব্যাংকের নাম উল্লেখ আছে, তাহলে বিশেষভাবে দাগ কাটা, বিশেষভাবে দাগ কাটা। সহজটা কথা চিন্তা করবেন কি, ব্যাংকের নাম থাকলে বিশেষভাবে দাগ কাটা, ব্যাংকের নাম ছাড়া অন্য কিছু থাকলে সাধারণভাবে দাগ কাটা। আশা করি এবার বুঝতে পারছেন, এটাও তো বুঝতে পারছেন। ওকে, এটিএম বা এটিএম এত ব্যবহার, এত জনপ্রিয় কেন? কারণ সার্বক্ষণিক লেনদেন পাওয়া যায়, সর্বক্ষণ সুবিধা পাওয়া যায়। ইলেকট্রনিক ব্যাংকিং কি নর্মাল কাগজের ব্যবহার পরিহার করে অতি দ্রুত, নির্ভুল, বিস্তৃত সেবা দেওয়ার কম্পিউটার পদ্ধতি হচ্ছে ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং। এইটা দেখি এটা কে কে বলতে পারেন? ক, একটি ব্যাংক যার প্রধান উদ্দেশ্য জনকল্যাণ, এটা কোন ব্যাংক? অপরদিকে খ, অন্য একটি ব্যাংক যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। আচ্ছা, উক্ত ব্যাংকটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে থাকে। সম্প্রতি দেশে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেতে থাকলে তার নিয়ন্ত্রণে উভয় ব্যাংক সহায়তা করে। যেই ব্যাংকের উদ্দেশ্য জনকল্যাণ তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। যেই ব্যাংকের উদ্দেশ্য মুনাফা অর্জন তাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। ক্লিয়ার? তাহলে আমি পরেরটায় যাব। কোন ব্যাংকের কাজ জনকল্যাণ? এগুলো তো ধরা তো, শোনেন, সব সৃজনশীল তো আর কঠিন থাকবে না, কিছু সৃজনশীল কঠিন থাকবে। আপনি ওইগুলো না দিয়া সহজগুলো দেন, তাহলেই তো হয়ে যায়। ওকে, ওকে, এবার দেখেন ব্যাসেল 2 কি, ওই যে এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টা এবং সবসময় তারল্য বজায় রাখার বিষয়টি দেখে, সেটা হচ্ছে ব্যাসেল 2 এর নির্দেশনা। গার্নিশি অর্ডার কেন জারি করা হয়? গার্নিশি অর্ডার জারি করা হচ্ছে পাওনাদারের স্বার্থ রক্ষার জন্য, কোনো ব্যক্তির হিসাব বন্ধ করে দেয়। কেন? পাওনাদারের স্বার্থ রক্ষার জন্য আদালত থেকে ব্যাংকের উপর একটা নির্দেশনা দেওয়া হয়। উদ্দীপকে ক ব্যাংকটি কোন ধরনের? সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে বর্ণিত ব্যাংক দুটির কার্যাবলীর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, একটা বাণিজ্যিক ব্যাংক, এটা কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় আর বাণিজ্যিক। ওকে, এই সম্পর্কে লিখবেন কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান,
পুরো ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, ঋণ নিয়ন্ত্রণ করে, নোট ইস্যু করে, বাণিজ্যিক ব্যাংক জনগণের টাকা সঞ্চয় করে সেটা ঋণ দেয়, এই সংখ্যাতে লিখবেন। অর্থনৈতিক উন্নয়ন কিন্তু বাণিজ্যিক ব্যাংকের চেয়ে দেশের সবকিছু উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের চেয়ে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকাটা বেশি। আবার এই কথা লিখবেন, কেন্দ্রীয় ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক, এই কথা লিখে দিবেন। এই ব্যাংকের একটি বিশেষ কক্ষ রয়েছে, বিশেষ একটা কক্ষ রয়েছে যেখানে তালিকাভুক্ত ব্যাংক সমূহের পারস্পরিক দেনা পাওনার নিষ্পত্তি হয়। দেখছেন, এই যে দেনা পাওনার নিষ্পত্তি। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটির সুদের হার আগে ছিল 5%, এখন 6%-এ উন্নতি করে। তারপরেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না হওয়ায় বাংলাদেশ ব্যাংক সিআরআর বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, এই বিশেষ পক্ষটা কি? বিশেষ কক্ষটা যেখানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি হয় সেটা হচ্ছে নিকাশ ঘর। নিকাশ ঘর, আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির স্থান হচ্ছে নিকাশ ঘর। আর এই দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংক, যেখানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি হয়। সর্বপ্রথম যুক্তরাজ্যে এই নিকাশ ঘরে ধারণা হয়েছেন অরভিল ধারণা দিয়েছেন। সুদের হার 5% থেকে 6%-এ উন্নতি করা, সেটা হচ্ছে ব্যাংক হার। কোন নীতি? ব্যাংক হার। ব্যাংক হার নীতি। আমাদের 3টা নীতি আছে ঋণ নিয়ন্ত্রণ করার। একটা হচ্ছে ব্যাংক হার নীতি, 5% থেকে 6% উন্নতি। সিআরআর বৃদ্ধি, সেটা হচ্ছে জমার হার পরিবর্তন। জমার হার পরিবর্তন। শোনেন, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে 2টা পদ্ধতিতে, মূলত একটা সংখ্যাত্মক, একটা নির্বাচনমূলক। সংখ্যাত্মক পদ্ধতির মধ্যে আছে 3টা: ব্যাংক হার নীতি, জমার হার পরিবর্তন নীতি, খোলা বাজার নীতি। এখানে কোথাও বন্ড সিকিউরিটি বিক্রয়ের কথা বলা নাই যে বাজারে বিক্রি করে ঋণ নিয়ন্ত্রণ করছে, তাহলে খোলা বাজার নীতি নাই। সুদের হার কেন্দ্রীয় ব্যাংক 5% থেকে 6% বাড়াইছে, মানে ব্যাংক হার বাড়াইছে, ব্যাংক হার বৃদ্ধি করছে। জমার হার এসএলআর, আরেকটা আছে এসএলআর এবং সিআরআর, এই দুইটা হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। জমার হার বাড়ায়, জমার হার কমায়। জমার হার পরিবর্তন নীতি হচ্ছে আমাদের এই সিআরআর, আর ব্যাংক হার হচ্ছে 5% থেকে 6%। এটা ক্লিয়ার কিনা বলেন? আপনারা অনেকেই এইসব সৃজনশীল ধরতে পারেন না, আপনারা অনেকেই এই সৃজনশীলগুলো ধরতে পারেন না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বলবো কি, কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? কারণ বাণিজ্যিক ব্যাংক যখন কোথাও থেকে ঋণ সরবরাহ করতে পারে না, কেন্দ্রীয় ব্যাংকের কাছে হাত পাতে। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের কোন কক্ষের কথা উল্লেখ আছে? নিকাশ ঘর। ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে 2টি পদ্ধতি গ্রহণ করেছে তার মধ্যে তুলনামূলক আলোচনা করো। একটা হচ্ছে ব্যাংক হার, 5% থেকে 6% নিচে। জমার হার পরিবর্তন, যেটা হচ্ছে সিআরআর, আবার থাকে এসএলআর, এই দুইটা। বাস, এরপরে এগুলোর মধ্যে তুলনা করবেন। 8ম শ্রেণীর ছাত্র সুমন ঢাকার একটি হোস্টেলে থেকে পড়াশোনার সিদ্ধান্ত নেয়। ব্যাংক হিসাব খোলার জন্য সে বাবার সাথে ব্যাংকে যায়। ব্যাংক ম্যানেজার তাকে হিসাব খোলার একটি মূল আবেদন ফর্ম সরবরাহ করেন, সাথে একটি কার্ড ও অপর আরেকটি ফর্ম পূরণ করতে বলেন, যা খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্মটা কি? আচ্ছা, ছাত্র বলছে কি প্রশ্নে, উদ্দীপকে সুমনের জন্য কোন ধরনের হিসাব উপযোগী? উদ্দীপকে উল্লেখিত সুমনকে প্রদত্ত ফর্মটি কেন গুরুত্বপূর্ণ? ওকে, সুমন কি? সুমন হচ্ছে একটা ছাত্র, ছাত্রের জন্য সঞ্চয় হিসাব উপযোগী। ওকে, আর তাকে একটি ফর্ম পূরণ করতে বলছে যেটা বাধ্যতামূলক, গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কেওয়াইসি ফর্ম, নো ইউর কাস্টমার।
মানি লন্ডারিং আইন অনুযায়ী এটা পূরণ করতে হবে, মানি লন্ডারিং আইন অনুযায়ী এটা পূরণ করা লাগে। ক্লিয়ার? এগুলো সহজ, এই সিচুয়েশনগুলো সহজই আসছে, কঠিন আসছে কঠিন কিছু না, পারা যাবে। ওকে, পোলাপান জিজ্ঞেস করে 3 মাস নাকি বৈধ মেয়াদ, চিকিৎসকের মেয়াদ কাল না, কি ক্লাস নেই কি বুঝায়, পড়াশোনাই করে না পোলাপান বাসায় এখন আর। আবার বলে পরীক্ষায় ফিনান্সে কিভাবে তারা 180 190 পাবে। ফুল সিলেবাস হলে তো আপনাদের ফিনান্সে 5 নিয়ে টানাটানি লাগতো অনেকের, শর্ট সিলেবাসে এই অবস্থা করেন। আচ্ছা, ওকে, তারপরে আসি আমরা। ওকে, দেওয়ান সাহেব একজন সিনিয়র ব্যাংক কর্মকর্তা, তিনি একটি ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন গ্রহণ করেন, ব্যাংক হিসাবের মাধ্যমে। আচ্ছা, কিছুদিন পর তার কর্মদক্ষতার জন্য ব্যাংক তাকে একটি পুরস্কার স্বরূপ মোটা অঙ্কের বোনাস প্রদান করেন। তিনি বোনাসের টাকাটা পূর্বের হিসাবে না রেখে নতুন একটি ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্ত নেন, যা পূর্বের তুলনায় হিসাবে লাভজনক, তার মানে অধিক লাভজনক। এটা কোন হিসাব আর এইটা কোন হিসাব? একদম ইজি ভাবে দেখেন, একজন ব্যাংক কর্মকর্তা তিনি বেতন উঠান, বেতন সংগ্রহণ করেন, নিঃসন্দেহে এটা সঞ্চয়ী, সেভিং অ্যাকাউন্ট। আর এই যে বোনাসের টাকাটা পুরাটা তিনি একটা হিসাবে রাখতে চান, স্থায়ী। এগুলো কি বেশি কঠিন? একদম সহজ সহজ সৃজনশীল, এগুলো এগুলো ইজিলি ধরা যায়, এগুলো তো খুব সহজেই ধরতে পারবেন তাই না? আচ্ছা, ক্লিয়ার? ধরা যায়, সহজেই ধরা যায়। ওকে, মিস্টার অরুণ একজন পোশাক রপ্তানিকারক, তার ব্যাংক হিসাবে 25 লক্ষ টাকা স্থিতি আছে। ব্যবসায়িক প্রয়োজনে নিচে তিনি 30 লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলনের প্রস্তাব করলেন। ব্যাংক ব্যবস্থাপক তাকে সম্মতি দেয়। পরে কোনো এক সময় 15 লক্ষ টাকা একই হিসাবে দীর্ঘমেয়াদে জমা রাখতে চাইলে ব্যবস্থাপক অন্য একটি হিসাব খোলার পরামর্শ দেন। তিনি দেখেন 25 লক্ষ টাকা ছিল, তিনি 30 লক্ষ টাকা উঠাইতে পারছেন, মানে জমাতিরিক্ত উত্তোলন, এটা হচ্ছে জমাতিরিক্ত উত্তোলন। আর এইটা শুধুমাত্র এটা করা যাবে শুধু চলতি হিসাবে ব্যবসায়ীদের জন্য। আর রপ্তানিকারকদের জন্য তো এগুলো লাগে, বুঝছেন, প্রচুর পরিমাণ টাকা লাগে, ব্যবসায়ী তো তারা, তার জন্য। ওকে, দীর্ঘমেয়াদে রাখার জন্য চলতি হিসাবে রাখলে তো কোনো সুদ পাওয়া যাবে না, এজন্য স্থায়ী হিসাবে রাখা উচিত, কারণ সে রাখবে দীর্ঘমেয়াদী, এজন্য স্থায়ী হিসাবে রাখা উচিত। এককালীন 15 লক্ষ টাকা। ক্লিয়ার? ওকে, ইয়েস, ক্লাসের ভিডিও ক্লাসের পরে আমি পেজ সব দিয়ে দিব একটা লিঙ্ক করে। এরপরে দেখেন, এক্স ব্যাংক অন্যান্য ব্যাংকের অভিভাবক। আচ্ছা, দেশের অর্থবাজার স্থিতিশীল রাখা এবং দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করা এর মূল উদ্দেশ্য। অন্যদিকে ওয়াই ব্যাংক এক্স ব্যাংকের বিধিবিধান মেনে মেনে কার্যক্রম পরিচালনা করে। এক্স হচ্ছে বড় ব্যাংক, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয়, আর ওয়াই ব্যাংকটা হচ্ছে তার তালিকাভুক্ত।
এটা বাণিজ্য ব্যাংক হইতে পারে, তারপর হচ্ছে আমাদের এই বেসরকারি হইতে পারে। আগে দেখি প্রশ্ন, খোলা বাজার নীতি কি? যার শুধু এটা মনে রাখেন, যেখানে বন্ড সিকিউরিটি ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করা হয়। বন্ড সিকিউরিটি ক্রয় বিক্রয় বাজারে। উদ্দীপকের ওয়াই ব্যাংক কোন ধরনের ব্যাংক? বাণিজ্যিক দিলেও হবে, আবার যদি তালিকাভুক্ত দেন তাও ভালো হয়। তালিকাভুক্ত। ওকে। উদ্দীপকের এক্স ব্যাংকটি কিভাবে অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে? সকল ব্যাংকের ব্যাংকার। সকল ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে এটাকে। বলেন ক্লিয়ার কিনা? কারণ এক্স ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এটাকে বলা হয় সকল ব্যাংকের ব্যাংকার। হ্যাঁ, আমি টেস্ট পেপার থেকে তো পড়াচ্ছি এগুলো সব। তবে এই টেস্ট পেপার থেকে পড়াইলেও এই টেস্ট পেপারে কিছু উত্তর ভুল থাকতে পারে, সেগুলো আমি সংশোধন করে নেই। ঠিক আছে, আমার কাছে ই টেস্ট পেপার আছে, আমার কাছে টেস্ট পেপার আছে, বই আছে, এগুলো পড়াশোনা করে তারপর আপনাদের ক্লাস নেই। শুধুমাত্র আইসাম প্রশ্ন দেখলাম আর পড়াই দিলাম না। ঠিক আছে, তাছাড়া নিজের জ্ঞান তো আছেই। ওকে, এরপর আসেন। জনাব রায়হান একজন আম চাষী, একটি বিশেষ ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে এমন এক ব্যাংকে লেনদেন করেন তিনি। এটি বিশেষ ক্ষেত্র পৃষ্ঠপোষকতা, বিশেষ বিশেষ কাজ করে। পরবর্তীতে তিনি ভিন্ন একটি ব্যাংকে লেনদেন শুরু করেন যেখানে ব্যাংকের সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে। তার মতে ব্যাংক বলতে মূলত পরবর্তী ব্যাংকেই বোঝায়। তো এই যে চাষী, আম চাষীর জন্য কোন ব্যাংক? এটা কোন ব্যাংক বলেন? শুধু আম চাষীদের নিয়ে কাজ করে। আর এটা কোন ব্যাংক? দেখি কে বলতে পারেন। এটাকে কোন ব্যাংক বলা হয়? এই যে আম চাষী বিশেষ ক্ষেত্রে কাজ করে, এগুলো হচ্ছে কৃষি ব্যাংক। ওকে। আর পরবর্তী ব্যাংকগুলো হচ্ছে যেটা সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে, অর্থ জমাদান, আমানত গ্রহণ, ঋণ দান, এগুলোর সাথে সম্পর্ক। ক্লিয়ার হয় কিনা দেখেন। ওকে। উদ্দীপকের রায়হানের প্রথম ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বিশেষায়িত ব্যাংক, কৃষি ব্যাংক। পরবর্তীতে লেনদেনের সকল ব্যাংক সম্পর্কে জনাব রায়হানের ধারণাটি তুমি কি একমত? হ্যাঁ একমত, কারণ বাণিজ্যিক ব্যাংক সকল কাজ করে। এ একটি বড় ব্যাংক যার কাজ হচ্ছে নোট ও মুদ্রা ছাপানো এবং ঋণ নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য ব্যাংক যদি নোট ছাপায় এবং ঋণ নিয়ন্ত্রণ করে, তার নামে মামলা হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। শুধুমাত্র নোট ইস্যু করার একমাত্র দায়িত্ব এই ব্যাংকের। অপরদিকে বি ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। এই ব্যাংক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে সহায়তা করে থাকে। দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উভয় ব্যাংকই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এইটা ঋণ দিয়ে সহায়তা করা, স্থিতিশীল রাখা, এগুলোর কাজ হচ্ছে মূলত, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। প্রশ্ন, উদ্দীপকের এই ব্যাংক কোন ধরনের ব্যাংক? ওকে, কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে উল্লেখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? মূল ভূমিকা বাণিজ্যিক। আচ্ছা, তবে দুটারই আছে, তবে মূল ভূমিকা বাণিজ্যিক, কারণ তারাই জনগণ থেকে ঋণ সংগ্রহ করে। জনাব জাহিদ যে ব্যাংকে কর্মরত আছেন সেই ব্যাংকটি একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।
অপরদিকে জনাব ওয়াহেদ যে ব্যাংকে কর্মরত সেই ব্যাংকটি দেশ বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাহলে একটি অফিস একক ব্যাংক, অনেক অফিস শাখা ব্যাংক। এগুলো সৃজনশীল ধরা হচ্ছে 1-2 এর ব্যাপার, এগুলো হচ্ছে 1-2 এর মাধ্যমে সৃজনশীল ধরে ফেলবেন। ওকে, প্রশ্ন দেখেন, উদ্দীপকে ব্যাংকের ধার করা অর্থে ধারক বলা হয় কেন? ব্যাংক কি করে? আমানত থেকে ঋণ নিয়ে আপনাকে ঋণ দেয়। ব্যাংক করে কি? একজন থেকে টাকা ঋণ নিয়ে আরেকজনকে ঋণ দেয়। একজন থেকে 6% ঋণ দিল, তাকে নিয়ে তাকে 9% ঋণ সুদ দিল, মাঝখানে ব্যাংকে 3% লাভ। এটা হচ্ছে ব্যাংকের ধার করা অর্থের ধারক, কারণ একজন থেকে ধার নিয়ে আরেকজনকে ধার দেয়। উদ্দীপকের জনাব জাহিদের ব্যাংকটি কাঠামোগতভাবে কোন সংগঠন কাঠামো? একক ব্যাংক। জনাব ওয়াহেদ ব্যাংকটি দেশ বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে পারে, শাখা। এই কারণে এটা বেশি ভালো। ভালো কোনটা বেশি? শাখা ব্যাংক। এবার এটা দেখেন, মিসেস সোনিয়া বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজে বহনযোগ্য যোগাযোগ যন্ত্রের সাহায্যে তার মাকে টাকা পাঠান। এটা কিসের মাধ্যমে? ওকে, বহনযোগ্য যোগাযোগ যন্ত্রের সাহায্যে। সেটা কি? সেটা তো মোবাইল, এবং এটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতেন। তাইলে তাছাড়া তিনি ব্যক্তিগতভাবে একটি প্লাস্টিক কার্ড ব্যবহার করেন যা তাকে ঋণ সুবিধা প্রদান করে। তাহলে এটা কি কার্ড? প্লাস্টিক কার্ডে ঋণ সুবিধা আছে, তাহলে ক্রেডিট কার্ড। ওকে, আর এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং বুঝলাম কিভাবে? সবচেয়ে জনপ্রিয়, সহজে বহনযোগ্য যোগাযোগ যন্ত্র তার যন্ত্র তো মোবাইল। পারবেন এটা? এগুলো সহজ প্রশ্নই আসছে, আশা করি সবার পারা উচিত এগুলো। প্রথমটা মোবাইল ব্যাংকিং, পরেরটা হচ্ছে ক্রেডিট কার্ড। ওকে, আচ্ছা, তারপর এবার এটা দেখেন, মিস্টার জোহা তার এক বন্ধুর কাছ থেকে গত 1/6/21 জানুয়ারি মাসের জুন মাসের 1 তারিখে 1 লক্ষ টাকার একটি চেক পান, যার উপরিভাগের বাম কোণে আড়াআড়ি ভাবে দুটি সমান্তরাল রেখার মাঝখানে এন্ড কোম্পানি লেখা আছে। কি? এন্ড কোম্পানি শব্দদ্বয় লেখা আছে। মিস্টার জোহা দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর দেশে ফিরে 1/1/22 থেকে 22 6 মাস পার হয়ে গেছে তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক চেকটি জমা নিতে অপারগতা প্রকাশ করে, কারণ তখন এটা বাসি হয়ে গেছে। আর এখানে কিসের নাম লেখা আছে? এন্ড কোম্পানি। এতে কোনো ব্যাংকের নাম লেখা নাই, তাহলে সাধারণভাবে দাগ কাটা। সাধারণভাবে দাগ কাটা। বলেন এই সৃজনশীলটা বুঝতে পারছেন কারা কারা? তাহলে আপনার সমস্যা হওয়ার কথা না। এই সৃজনশীল যারা বুঝতে পারছেন তাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এই অধ্যায়। ওকে, আর বেশি নাই, আর অল্প কিছু সৃজনশীল আছে, তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। আর 7টা সৃজনশীল আছে, তো বেশিক্ষণ লাগবে না। ইয়েস, সাধারণভাবে দাগ কাটা। আরেকটা হচ্ছে বাসি চেক। ভেরি গুড। তাহলে এটা লিখবেন কেন? জোহা বন্ধু কোন ধরনের চেক পেয়েছেন? এখানে কোং লেখা আছে, এটা কোনো ব্যাংকের নাম না, এটা হলো প্রাপক যারা টাকাটা পাবেন। সাধারণভাবে দাগ কাটা, এটা হচ্ছে বাসি। বাহক চেক এত জনপ্রিয় কেন? কারণ নগদ টাকা দেয়, নগদ অর্থ দেয়, এই কারণে। সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলো আবাসন শিল্প খাতে বেশি পরিমাণ ঋণ পাওয়ার ফলে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাই কেন্দ্রীয় ব্যাংক জমা সঞ্চিতি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। জমা সঞ্চিতি মানে সিআরআর, এসআরআর, এটা
কিন্তু তাতে ঋণ সরবরাহ তেমন পরিবর্তন না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক কিছু বেসরকারি বন্ড, শেয়ার, সিকিউরিটিজ বাজারে ছেড়েছে, এতে গ্রাহকদের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে প্রথম যে সিদ্ধান্ত ছিল সিআরআর এসএলআর, সেটা হচ্ছে আমাদের জমার হার পরিবর্তন। আর পরেরটা এই যে বাজারে শেয়ার সিকিউরিটিজ বাজারে ছেড়েছে, খোলা বাজার নীতি, খোলা হ্যাঁ ব্যাংক জমা হার নীতি, খোলা বাজার নীতি। বাহক চেক অনিরাপদ কিন্তু জনপ্রিয়, অনিরাপদ হলেও জনপ্রিয়। ওকে, উদ্দীপকের ঋণ নিয়ন্ত্রণ প্রথমে কি পদ্ধতি? জমা হার পরিবর্তন, পরবর্তী ধাপ খোলা বাজার নীতি। ওকে, এটা দেখেন, এম ব্যাংক আর্থিকভাবে শক্তিশালী একটি বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকটি আর্থিকভাবে দুর্বল দুটি ব্যাংকে মানে পিও কিউকে লিমিটেডকে অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ ভার নেওয়ার প্রস্তাব দিলে, মানে এম ব্যাংক চাইছিল তারা পি ব্যাংক কিউ ব্যাংক নিয়ন্ত্রণ করার জন্য, মানে গ্রুপ ব্যাংক চালানোর জন্য, কারণ বড়টা হচ্ছে হোল্ডিং, ছোটগুলো সাবসিডিয়ারি। কিন্তু ব্যাংক দুটি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। ব্যাংক দুটি যৌথভাবে ও পরস্পর সহযোগিতার মাধ্যমে একই ব্যবস্থাপনায় অধীনে নিজেদের ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে ও নিয়ন্ত্রণ করা শুরু করে। মানে তারা তার অধীনে না গিয়ে চেইন ব্যাংক গঠন করছে, পিকিউ। স্বাধীন সত্তা বজায় রেখে নিজেরাই নিয়ন্ত্রিত হবে, কারো অধীনে যাবে না। প্রথমে প্রস্তাব দিয়েছিল গ্রুপ ব্যাংক, রাজি হয় নাই, না তারা চেইন ব্যাংক করছে। ভেরি গুড, আপনার শর্ট সিলেবাস স্কিপ, আরে খুবই দুঃখজনক। ওকে, আর 5টা সৃজনশীল আছে দেখেন। কৃষি ব্যাংককে মিশ্র ব্যাংক বলা হয় কারণে কৃষি ব্যাংক মূলত বিশেষায়িত ব্যাংক, তবে এটা ঋণ সংগ্রহ ঋণ দান করে, এই জন্য এটা মিশ্র ব্যাংক বলা হয়। একসাথে এটা বিনিয়োগ এবং সঞ্চয় সংগ্রহ করে। ও আবার এখানে তো সৃজনশীল আছে না, আচ্ছা দিচ্ছি, এটা তো পড়াইলাম। এখানে কি আবার এটা প্রশ্ন আসলো? ওকে, এটা জনাব হাফিজ ও তার 2 বন্ধু ইস্ট ওয়েস্ট ব্যাংকের মালিক। ব্যাংকটি একটি মাত্র কার্যালয়ের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক ইবির রিজার্ভ সংরক্ষণ করতে হয় না। ইদানিং অন্যান্য ব্যাংকের সাথে ব্যাংকটির আন্তঃব্যাংকিং লেনদেন বৃদ্ধি পেয়েছে। এসব লেনদেন নিষ্পত্তির জন্য ব্যাংকটি সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক ইবির রিজার্ভ, ইবির। আচ্ছা, তাহলে রিজার্ভ সংগ্রহ করতে হয় না কেন? কারণ এটা তালিকাভুক্ত নয়, তাহলে তালিকাভুক্ত করতে হবে। তালিকাভুক্ত করতে হবে। আর একটি মাত্র শাখা আছে, একক ব্যাংক। তাহলে গঠন অনুসারে উদ্দীপকের ওয়েস্ট ওয়েস্ট ব্যাংকটি একক সংগঠন কাঠামো অনুযায়ী। উদ্দীপকে ইস্ট ওয়েস্ট ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যে সুবিধা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো। ওকে, তারা নিশ্চয়ই নিকাশ করে সেবা নিতে চায়, এই জন্য তাকে তালিকাভুক্ত ব্যাংকে আসতে হবে, তালিকাভুক্ত হইতে হবে, না হলে পারবে না। তালিকাভুক্ত ছাড়া ব্যাংকটি কখনো ইয়া করতে পারে না। জনাব রাসেল আলফা ব্যাংক লিমিটেড এর একজন গ্রাহক। তিনি ব্যাংকিং লেনদেন সহজে সম্পাদন করার জন্য চেকের পরিবর্তে একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন। তার ভাই জনাব ফয়সাল এমন একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন যার মাধ্যমে টাকা উত্তোলন, ঋণ গ্রহণ ও জমাদান ছাড়াও অন্যান্য আর্থিক লেনদেন সম্পন্ন। ওকে, তাহলে এই যে এটা ইলেকট্রনিক কার্ড, এটা ডেবিট,
এটা ক্রেডিট। কোনটা উত্তম? ডেবিট আর ক্রেডিট কার্ডের মধ্যে ক্রেডিট কার্ড উত্তম। এই দেখেন, হ্যাঁ, নিরাপত্তা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর অবস্থা অন্তরায়। কেন? কারণ পিন চুরি হয়ে টাকা চলে যায়। উদ্দীপকে বর্ণিত রাসেলের ইলেকট্রনিক কার্ডটি কোন ধরনের ডেবিট? ওকে, ঋণ সুবিধা। ঋণ সুবিধা নিতে পারবে, আরো অন্যান্য সব কাজ, ক্রয়, লেনদেন, অর্থ স্থানান্তর এগুলো করতে পারবে। জনাব আসলাম কচা ব্যাংকে একটি হিসাব খুলে ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করেন ব্যাংকটি একটি অফিসের মাধ্যমে। তাহলে একক কার্যক্রম পরিচালনা করেন। সম্প্রতি জনাব আসলামের পরিসর বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সাথে লেনদেন সম্পাদন করতে হচ্ছে। কচা ব্যাংকের ব্যবস্থাপক জনাব আসলামকে অন্য আরেকটি ব্যাংকে হিসাব খোলার পরামর্শ দেন। কেন? তিনি পরামর্শ দেন শাখা ব্যাংক খোলার জন্য। কারণ কচা ব্যাংক হচ্ছে একক ব্যাংক, সেখানে তো পুরো বাংলাদেশে লেনদেন করতে পারবে না। শাখা ব্যাংক খুললে সব জায়গায় লেনদেন করতে পারবে, যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, সারা বাংলাদেশে শাখা আছে। অচেনা হয়ে পচা হইতো না। কি আগেরটা নিয়ে একটু সমস্যা নাকি কারো? ওকে, ইলেকট্রনিক কার্ড, এটা তো ডেবিট কার্ড, এটিএম কার্ড একই কথা বিষয়টা। ওকে, তারপরে এটাও ঠিক আছে, একক ব্যাংক, শাখা ব্যাংক। এবার এটা আসে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সুনামগঞ্জের কৃষকদের ব্যাপক ফসল ক্ষতি হয়। উক্ত কৃষকদের ঋণ দান ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সান্ধ্য ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। তো এটা কোন ধরনের ব্যাংক? ব্যাংকটির আর্থিক ব্যবস্থাপক ধীরে ধীরে বৃদ্ধি পায় কার্যক্রম, ফলে ব্যাংক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে লাভজনকভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জনসাধারণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। কৃষকদের ঋণ দিচ্ছে, এটা বিশেষায়িত ব্যাংক। পরবর্তীতে সঞ্চয় সংগ্রহ করছে, তাহলে এটা ইয়া হয়ে গেছে মিশ্র ব্যাংক। কেন? প্রথমত তারা ঢুকছে কৃষকদের ঋণ দান ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের জন্য, ওকে, বিশেষায়িত ব্যাংক। পরবর্তীতে সঞ্চয় সংগ্রহ জনসাধারণের কাছ থেকে, মিশ্র ব্যাংক হয়ে গেছে। তাহলে উদ্দীপকের সন্ধ্যা ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং শুরু করে? কৃষি, যেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। আর পরবর্তীতে জনসাধারণের নিকট সঞ্চয় সংগ্রহের মাধ্যমে শান্ত ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করে? মিশ্র ব্যাংক। বলেন স্যার, মিশ্র ব্যাংকটা কাকে বলে? যেই ব্যাংক বিনিয়োগ করে প্লাস আমানত সংগ্রহ করে, এটা হচ্ছে মিশ্র ব্যাংক হয়ে যায়। ওকে, ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি শেষ। ও আচ্ছা, ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে কিভাবে? ধরেন আপনি একটা ল্যাপটপ কিনবেন, টাকা নাই, কেন? 60,000 টাকা লাগবে। আপনি বলেন কি একটা চেক লেখা দিয়ে দিলেন, চেক, বাস। ওকে, 60,000 টাকা চেক লেখা দিচ্ছেন, তারাও খুশি, আপনিও খুশি। তার মানে কি টাকা দেওয়া লাগছে? লাগে না। কি দেওয়া লাগছে? চেক দিচ্ছেন। বিনিময়ের মাধ্যম এভাবে সৃষ্টি করা হয়। ব্যাংক কি? ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে ঋণ দান এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। কেওয়াইসি ফর্ম কেন পূরণ করতে হয়? যেন গ্রাহকরা অবৈধ বা ভুয়া লেনদেন করতে না পারে, এই জন্য কেওয়াইসি ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। নো ইউর কাস্টমার, মানি লন্ডারিং আইন অনুযায়ী। মোবাইল ব্যাংকিং কি? নিরাপত্তা, এগুলো তো পড়াইছি। ওকে, ওকে, শেষ, সব তো শেষ, আর কোনো কিছু বাকি নাই। ওকে, ইনশাল্লাহ
আপনাদের সাথে যারা যারা অ্যাডমিশনে ভর্তি হয়েছেন, আমাদের তো অ্যাডমিশন আছে, অ্যাডমিশন শুধুমাত্র আমরা সি ইউনিট অর্থাৎ কমার্স, সারা বাংলাদেশের কমার্সের শিক্ষার্থীদের পড়িয়ে থাকি। আপনারা যদি সি ইউনিটে ভর্তির চিন্তা করেন অনলাইনে, তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হইতে পারেন মাত্র 3500 টাকায়। পুরো সারা বছর সেবা পাবেন, ঠিক আছে। আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে বিজনেস স্কোয়াড। আর কিছু বলবো না, বাকিরা জেনে নিয়েন। আর ভালো লাগতেছে না, শরীর এমনি খারাপ, অনেক একটানা ক্লাস নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।